লাস্ট ক্লাস আমরা কি শুরু করেছি, কি করে শেষ করলাম বেটা? মোল। আর আজকে যে টপিক হচ্ছে তার নাম পড় আগে, ইকুইভ্যালেন্ট ওয়েট বলো বা ইকুইভ্যালেন্ট মাস, বাংলাতে কি বলবি? তুলঙ্ক। আয় আগে বেসিক ডেফিনেশন দেখ। এর একটা ইকুইভ্যালেন্ট ওয়েটের আমরা দুটো কনসেপ্ট পড়বো বেটা, একটা পুরনো একটা নতুন, একটা ক্লাসিক্যাল কনসেপ্ট একটা মডার্ন কনসেপ্ট। আগে ক্লাসিক্যাল কনসেপ্টটা কি বলছে দেখ। ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে ইট ইজ the number of parts by weight कार of an element, কোন element which combines or replaces কাকে one part by weight of hydrogen or 8 parts by weight of oxygen or 35.5 parts by weight of chlorine। এটা হচ্ছে বেটা ডেফিনেশন। এর মানে এখনো তোদের ক্লিয়ার হবে না, আমি যতক্ষণ এক্সাম্পল বলবো না। ভাষাটা বলছে যে হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট ওয়েট, তাই এক একটা লাইনটা বুঝি তারপর ক্লিয়ার করব। কি হচ্ছে এটা? নাম্বার অফ পার্টস বাই ওয়েট, নাম্বার অফ পার্টস বাই ওয়েট কার? এলিমেন্ট। কেমন এলিমেন্ট? যে এমন এলিমেন্ট যে কম্বাইন করবে বা রিপ্লেস করবে কাকে? আমার সঙ্গে কথা বল, কাকে? এই কিওয়ার্ড গুলো এবার ধর। 1 পার্ট বাই ওয়েট অফ হাইড্রোজেন, অথবা 8 পার্ট বাই ওয়েট অফ অক্সিজেন, অথবা 35.5 পার্ট বাই ওয়েট অফ ক্লোরিন। আয় বুঝি নেক্সট পেজে এটা ব্যাপারটা কি। তাহলে বল আগে এখানে বল আমাদের ফান্ডামেন্টাল ডেফিনেশনের মধ্যে কোন কোন এলিমেন্টের কথা হচ্ছে? হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। আর তার কত পার্ট বাই ওয়েট কথা বলছে আগে সেটুকু মাথায় সেট কর। হাইড্রোজেন হলে 1 পার্ট, 1 পার্ট মানে ভাগ না? অক্সিজেন হলে 8 ভাগ। আর কিসের ভাগ? ভর, ওয়েট। আর ক্লোরিন হলে 35.5। এই টার্মটা মাথায় রাখবি। আয় ওই তিনটে এলিমেন্টকে নিয়ে আমরা কথা বলছি। ধরে নে তিনটে এলিমেন্ট কম্বাইন করছে, আমি তিনটে এলিমেন্ট নিচ্ছি, হাইড্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। বলতো কার্বন হাইড্রোজেনকে কম্বাইন করে আমরা কি তৈরি করতে পারি? বলতে পারি CH4। এটা বল, এটা বল, বলতে পারি। এবার বলতো পুরো CH4 তার ভর কত? মলিকুলার ওয়েট কত? 16 না? এবার আমি যদি জিজ্ঞেস করি ওই 16-র মধ্যে কার্বনের কত ভাগ, হাইড্রোজেনের কত ভাগ? কথা বল। কার্বন 12 ভাগ না? আর হাইড্রোজেন কত ভাগ? তো আমরা বলতে পারি 16-র মধ্যে কার্বন আর হাইড্রোজেনের মধ্যে কার্বনের 12 ভাগ আর হাইড্রোজেনের 4 ভাগ। এটা ভাগ কিসের ভাগ রে? ভর। ক্লিয়ার? এবার বল ডেফিনেশন কি বলছে, কত ভাগ? হাইড্রোজেনের কত ভাগ? 1 ভাগ। তার মানে এখানে আমরা বলতে পারি যে 4 ভাগ হাইড্রোজেন কম্বাইন করছে 12 ভাগ কার্বনের সঙ্গে। ডেফিনেশন কি বলছে? হাইড্রোজেন কত ভাগ চাই? তো হাইড্রোজেনকে যদি 1 ভাগ করে দিই তাহলে কার্বনের কত ভাগ? আবার কি বলতে পারি? 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 3 ভাগ কার্বন কম্বাইন করছে। ঠিক? এই 3 ভাগকে কি নাম দিয়ে ডাকবি? ইকুইভ্যালেন্ট ওয়েট। তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট ডেফিনেশন আবার দেখ কি বলছে। 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে যে কোনো এলিমেন্টের যত ভাগ কম্বাইন করবে বা রিপ্লেস করবে সেই ভাগটাকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন 3। আবার বুঝ, বল পুরো কত? CO2 44। ওর মধ্যে বল কার্বনের কত ভাগ আর অক্সিজেনের কত ভাগ? 12 আর 32। তার মানে এখানে আমরা বলতে পারি কার্বন হচ্ছে 12 ভাগ আর এটা বেটা 32 ভাগ। ডেফিনিশন অনুযায়ী অক্সিজেন কত ভাগ চাই? 8। আর এটাকে যদি 8 করবি তাহলে এটা কত আসবে বল? 3। তার মানে কত ভাগ অক্সিজেনের সঙ্গে কত ভাগ কার্বন? 8 ভাগ অক্সিজেনের সঙ্গে 3 ভাগ কার্বন। ওই 3 ভাগকে আমরা কি বলবো? ইকুইভ্যালেন্ট ওয়েট। ঠিক? আবার বল কার্বন ইজ টু ক্লোরিন কত? 12। আর ক্লোরিন কত হবে রে? 35.5 ইন্টু 4। এটাই হবে। বাই ডেফিনেশন এটা কত ভাগ চাই? 35.5 চাই না?
তাহলে এখানে কার্বন কত আসবে 3। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন কত হচ্ছে রে 3। কেন হচ্ছে 3? আমরা বলতে পারি 1 ভাগ হাইড্রোজেনের সঙ্গে 3 ভাগ কার্বন কম্বাইন করছে, 8 ভাগ অক্সিজেনের সঙ্গে 3 ভাগ কার্বন কম্বাইন করছে, বা 35.5 ভাগ কার্বনের সঙ্গে 3 ভাগ কার্বন কম্বাইন করছে। 1 ভাগ হাইড্রোজেন, 8 ভাগ অক্সিজেন আর 35.5 ভাগ ক্লোরিন। এই এত ভাগের সঙ্গে যে কোনো এলিমেন্ট, আমরা তো কার্বন নিয়েছি, যে কোনো এলিমেন্টে যত ভাগ পাবি ওই ভাগটাকে, ওই পার্ট অফ ওয়েটটাকে আমরা কি বলবো বেটা ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার আছে এটা? কথা বল। হ্যাঁ, ভেরি গুড। এবার যাকে পয়েন্ট আউট করবো সে আমাকে উত্তর দেবে। আমরা কার্বন আর অক্সিজেনকে নিয়ে কি বানালাম রে বেটা কার্বন ডাই অক্সাইড। আমি যদি জিজ্ঞেস করি কার্বন মনোঅক্সাইডের মধ্যে কার্বনের ইকুইভ্যালেন্ট ওয়েট কত, এই যদি প্রশ্ন জিজ্ঞেস করি, যাকে 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 বলবো সে বলবে আনসার রেডি রাখ। তুই বল বেটা। তোকে বললাম বসে বল, আরামে রিল্যাক্স হয়ে বল, বাকির আনসার রেডি করে রাখ। হ্যাঁ হ্যাঁ তো বলে দিচ্ছি, দেখি কতটা শিখেছিস, এবার তো ধরা পড়বে বেটা। হ্যাঁ 6, আমরা তো 3 বার করেছি। 6 আসছে, ও 6 বলেছে, সবারই 6 আসছে। হ্যাঁ সবারই 6, পারফেক্ট। কেন বল, এখানে কার্বনের কত ভাগ, অক্সিজেনের কত ভাগ 16। ডেফিনিশন আমরা ফিক্স করে দিয়েছি যে অক্সিজেনকে সবসময় কত রাখবি, এটাকে যখন 8 রাখতে যাচ্ছি তাহলে এখান থেকে এই 6 ভাগ কি হবে ইকুইভ্যালেন্ট ওয়েট। এর ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে বেটা 6। তাহলে এখান থেকে আর একটা পয়েন্ট, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ নট আ কনস্ট্যান্ট প্রপার্টি। বুঝতে পারছিস কি বললাম? আচ্ছা, অ্যাটমিক ওয়েট অফ কার্বন বার, এ কনস্ট্যান্ট আছে। কার্বনের অ্যাটমিক ওয়েট সবসময় 12 হবে, কিন্তু ওর ইকুইভ্যালেন্ট ওয়েট কনস্ট্যান্ট নয়, ও কন্ডিশন টু কন্ডিশন চেঞ্জ হতে পারে। যেমন আর একটা কোশ্চেন, আমরা এখানে কি বানিয়েছিলাম রে, মিথেন বানালাম, মিথেন কার্বনের ইকুইভ্যালেন্ট ওয়েট। রেডি কর, যাকে ধরবো সে বলবে। রেডি কর, করেছিস? এই বেটা তুই বলবি, দাঁড়াও ওকে বলতে দে, করছিস কর। বসে বল, আরে 4 তোরও আসছে। তাহলে এর আগে আমরা কত বার করেছিলাম 3, এখানে পাচ্ছি 6, এখানে 4। কিভাবে 4 হচ্ছে বেটা, এটা বল কত হবে। কার্বন ইজ টু হাইড্রোজেন, এটা 24, এটা 6 ভাগ। বাই ডেফিনিশন এটা কত ভাগ চাই রে 1, তাহলে এটা কত হবে 4। তাহলে এখানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ কার্বন 4 হবে। বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি রে, প্রথমে এটা দেখ, equivalent weight is not a constant property। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দিচ্ছি, আ মেটালিক অক্সাইড, তোর আনসার রেডি করবি, ব্যাস বলতে যাবি না। আ মেটালিক অক্সাইড contains 40% oxygen by weight। equivalent weight of metal কত হবে? রেডি কর আনসার। আনসার রেডি করে রাখ, যাকে বলো তাকে ধরবো। রেডি কর বেটা, কোশ্চেন টোকার দরকার নেই, বাস এমনি কর না, যখন নোট করাবো তখন তোরা নোট করবি। अबे तुम लोग गधा है रे, बात नहीं समझ में आता है। हाँ वही देखो गधा वाला काम कर रहा है। বললাম আর রেডি করে রাখ, যাকে বলবো সেটা। মানে খুব ইচ্ছে হচ্ছে না আনসার দিতে, বাট এখন তো দেবো এক একটা করে কোশ্চেন, তখন দিবি। আমাকে দেখতে তো দে যে কারা ক্লাসটা ফলো করছে কারা করছে না। হয়েছে? ওই বেটা তোর পাশে, হ্যাঁ তুই আনসার বলবি। তুই কোশ্চেন নোট করছিস বেটা, বল আনসার বল। তোর পাশে যায় বেটা, তুই বল। তার মানে খেলা ধরছিস না, এই জন্য বললাম একটু দেখ ধরা পড়েছে। বল কি বুঝতে পারিস না, দাঁড়া দুজন দাঁড়া।
দাঁড়া দুজন, কি বুঝতে পারলি না বল? পার্সেন্টেজ, ঠিক আছে, আয় বোঝাচ্ছি। বল অক্সিজেন কত পার্সেন্ট আছে? 40, ঠিক। তার মানে ওর মধ্যে মেটাল কত পার্সেন্ট হবে বেটা বল? 60 হবে, এটাই। তার মানে এখানে আমরা বলতে পারি মেটালের 60 ভাগ, অক্সিজেনের 40 ভাগ। বল ডেফিনিশন, অক্সিজেন কত ভাগ চাই? 8। তো বলতে বেটা এটাকে যদি 8 করতে যাবি, তাহলে 8 করতে গেলে কি কি দিয়ে ভাগ দিচ্ছিস? 5। এটাকে 5 দিয়ে ভাগ দিবি, এটা কত আসবে? 12 না? তার মানে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল 12। এই অবধি কথা ক্লিয়ার আছে? হ্যাঁ, ঠিক। এবার শোন, আমরা যে এখন পড়লাম কনসেপ্ট, এবার তার ফর্মুলাটা হচ্ছে ওয়েট অফ এলিমেন্ট নিবি, কোন এলিমেন্ট? যার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বুঝবি তাকে নিবি, ঠিক আছে, ইনটু 1 অথবা 8 অথবা 35.5 বাই ওয়েট অফ 1 মানে কাকে নিবি? 8 মানে, আর এটা মানে, তো বলতে এখানে একসঙ্গে কটা ফর্মুলা দিয়েছি? 3টে ফর্মুলা আছে, যেমন ভাষা তেমন ইউজ করবি, ঠিক আছে। আবার এই ফর্মুলাটা কিভাবে ইউজ করবি দেখে নে। ওয়েট অফ এলিমেন্ট, আবার বলছি ওয়েট অফ এলিমেন্ট মানে কোন এলিমেন্ট? যার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বসেছিস, ঠিক। আর ওর সঙ্গে কতটা হাইড্রোজেন বা অক্সিজেন বা ক্লোরিন আছে তার ওয়েট নিবি। হাইড্রোজেন হলে উপরে 1 নিবি, অক্সিজেন হলে 8 নিবি, ক্লোরিন হলে 35.5 নিবি, ঠিক আছে। আয় এই কোশ্চেনকে আমরা এই ফর্মুলা দিয়ে সলভ করি। বল কার ইকুইভ্যালেন্ট ওয়েট জিজ্ঞেস করেছে এখানে? মেটাল। তো ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল যদি চাই, তাহলে এখানে কি নেব? ওয়েট অফ মেটাল নেব। আমার কোশ্চেনের মধ্যে কি আছে? অক্সিজেন আছে, তাহলে উপরে কাকে রাখবি রে? 8 রাখবি, আর নিচে কাকে রাখবি বল? ওয়েট অফ অক্সিজেন। মান বসা, বল মেটাল কত? তার ভর 60 ইন্টু 8, আর অক্সিজেন কত রে? 40। কাট, কবার যাবে? 5 12, আনসার 12। বুঝেছিস? এটা আমরা কনসেপ্ট দিয়ে সলভ করলাম, আর এটা আমরা ফর্মুলা দিয়ে সলভ করলাম। এই অবধি সবার ক্লিয়ার আছে বেটা? এবার একটা টুইস্ট আসছে, পরীক্ষাতে কি হবে? ওয়েট অফ এলিমেন্ট দিয়ে দেবে, কিন্তু ওয়েট অফ হাইড্রোজেনের জায়গায় ভলিউম অফ হাইড্রোজেন দিয়ে দেবে, ভলিউম অফ অক্সিজেন দিয়ে দেবে, ভলিউম অফ ক্লোরিন দিয়ে দেবে। তখন খেলাটা কিভাবে খেলবি? যেইভাবে জিজ্ঞেস করছি আমাকে শুধু বলতে যাবি, বল 2 গ্রাম অক্সিজেনের ভর বল, সরি আয়তন বল, 2 গ্রাম অক্সিজেনের আয়তন বল 22.4 লিটার। তাহলে 1 গ্রামের কত? তো যেখানে 1 ছিল সেখানে আমরা কত লিখতে যাচ্ছি? বুঝতে পারছিস কেন 11.2 লিখেছি? হ্যাঁ, তো আবার বল 32 গ্রাম অক্সিজেনের আয়তন কত? 22.4। তাহলে 8 গ্রাম অক্সিজেনের কত হবে? এটা 5.6 হবে, ঠিক। আবার 71 গ্রাম ক্লোরিনের আয়তন 22.4, তাহলে 35.5 কত হবে? 11. খেলা বুঝেছিস? তার মানে যখন ওয়েট ভলিউম অফ হাইড্রোজেন হবে তখন 11.2 নিবি, ক্লোরিন হলে 11.2 নিবি, কিন্তু অক্সিজেন হলে 5.6 নিবি। এই অবধি ক্লিয়ার আছে বেটা? এবার এই ফর্মুলা থেকে তোরা বলতো হোয়াট ইজ দ্য ইউনিট অফ ইকুইভ্যালেন্ট ওয়েট? এর ইউনিট হবে? নো ইউনিট। কেন? ডেফিনিশন দেখ না। ক্লিয়ার? ঠিক। এবার আর একটা কথা, আমি যদি বলি গ্রাম অ্যাটমিক ওয়েট, এটা আমরা লাস্ট ক্লাস পড়েছিলাম, তার মানে কি বল? কথা বল বেটা, ভুলে গেছিস? গ্রাম অ্যাটমিক ওয়েট মানে আমি বলেছিলাম অ্যাটমিক ওয়েট এক্সপ্রেসড ইন গ্রাম। যেমন হোয়াট ইজ দ্য অ্যাটমিক ওয়েট অফ কার্বন? কথা বল। 12। হোয়াট ইজ দ্য গ্রাম অ্যাটমিক ওয়েট অফ কার্বন? 12 গ্রাম না? গ্রাম মলিকুলার ওয়েট মানে কি? মলিকুলার ওয়েট এক্সপ্রেসড ইন গ্রাম। যেমন যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মলিকুলার ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড? 44। আর হোয়াট ইজ দ্য গ্রাম মলিকুলার ওয়েট অফ কার্বন ডাইঅক্সাইড? সেই একই ভাবে যদি বলা হয় হোয়াট ইজ দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট, তার মানেটা কি বলবি? ইকুইভ্যালেন্ট ওয়েট এক্সপ্রেসড ইন গ্রাম। যেমন এই কোশ্চেনে চলে আয়, যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল? 12। হ্যাঁ, ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 12। আর হোয়াট ইজ দ্য গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল? 12 গ্রাম লাগিয়ে দিবি। বুঝেছিস? ক্লিয়ার আছে এই অবধি?
তো এটা আমরা পড়লাম বেটা ক্লাসিক্যাল ডেফিনিশন। আরেকবার ফাইনাল টাচ আপ দিচ্ছি, বল ক্লাসিক্যাল ডেফিনিশন কি বলছে? হাইড্রোজেনের 1 ভাগ, অক্সিজেনের 8 ভাগ আর ক্লোরিনের 35.5 ভাগ, এত ভাগের সঙ্গে অন্য কোনো এলিমেন্টে যত ভাগ কম্বাইন বা রিপ্লেস করবে তাকে আমরা কি নাম দিয়ে রাখবো? ইকুইভ্যালেন্ট ওয়েট। ক্লিয়ার বেটা? এখন শুধু একটাই জিনিস পড়েছি, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি হয় নোট কর, তারপর আমরা এগোচ্ছি। সঙ্গে এলিমেন্টের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা চেঞ্জ হলে এই দুটো চেঞ্জ হচ্ছে, সেই জন্য আমরা ভলিউম চেঞ্জ করলাম, এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, চলো আনসার দিতে বেটা। বল আনসার, বল বেটা। লিবারেটস মানে বেরোচ্ছে, গ্যাস যেটা হয় না যখন বেরোয় সেটাকে আমরা কি বলি? লিবারেটস। তাহলে এখানে কে বেরোচ্ছে? কে বেরোচ্ছে? হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে। আগে সলভ কর, পরে টুকবি, আগে ট্রাই তো কর, ঢোকার সময় দেবো, আগে সলভ কর, ট্রাই কর। নির্লজ স্যারকে এ করে ডাকিস? হে স্যার এ, হ্যাঁ বেটা। চলো একজন অপশন এ বলেছে, কি দিয়েছে বেটা দেখ না, এলিমেন্টের ভর দিয়েছে না 0.224, আর কি দিয়েছে? হাইড্রোজেন গ্যাসের আয়তন দিয়েছে, ব্যাস। জিজ্ঞেস কি করেছে? ইকুইভ্যালেন্ট ওয়েট। বলো দেখো তো এটা বল, এটি হবে না? ইকুইভ্যালেন্ট ওয়েট ইকুয়ালস টু কি লিখবি বেটা বল? ওয়েট অফ এলিমেন্ট। আর নিচে কি লিখবি বল? ভলিউম অফ হাইড্রোজেন। এবার তোরা বল, যদি ভলিউম অফ হাইড্রোজেন তাহলে এখানে কত নিবি বল? 11 পয়েন্ট। দেখবি আমি ঠিক নিয়েছি কিনা, 11.2 বলবি। কেন? কারণ আমার কোশ্চেন সিসি তে বলছে, তাহলে 11.2 লিটার না নিয়ে আমি সিসি নিতে হবে। এবার শুধু মানগুলো বসা, বল কত মান? 0.224। এটা কত? 275.3 ইন্টু 11200। ব্যাস, ক্যালকুলেশন আছে, আয় লজিক দিয়ে সলভ করি। বল বেটা, এই দেখ ডেসিমাল এখানে দিয়ে দিয়ে এই ডেসিমালটা উড়ে যাবে, তার মানে এই জিরো শেষ, এটা কত হয়ে গেল? 11.2 না? এবার লজিক্যালি বল 224 275 কবার যাবে? 1 পয়েন্ট সামথিং। আর 11.2 কে যদি 1 পয়েন্ট সামথিং দিয়ে ডিভাইড করবি তাহলে আনসার 11.2 থেকে কম আসবে। সেটা কোন অপশন? বুঝেছিস? এবার নোট করে নে। নাম্বার অফ মোলস পড়েছিলাম লাস্ট ক্লাস, মনে আছে? তিনটে ফর্মুলা বলেছিলাম, অনেকগুলো বলেছিলাম, তিনটে বল। যদি ভর দেওয়া হয় তাহলে নাম্বার অফ মোলস কি করে বার করবি? বাই মোলার মাস। যদি মলিকিউল হয়, অ্যাটম হলে অ্যাটমিক মাস। এটাই। আয়তন হলে নাম্বার অফ মোলস কি করে বার করবি? ভলিউম বাই 22.4। মনে আছে? দেখ যেভাবে আমরা নাম্বার অফ মোলস পড়েছিলাম সেই একই ভাবে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট ওয়েট, অর এটাকে আমরা আরো শর্টে বলি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। যেভাবে আমরা নাম্বার অফ মোলস পড়েছি সে একই ভাবে কি আছে বেটা? নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। ব্যাস চিটিং করবি। বল ইন টার্মস অফ ওয়েট নাম্বার অফ মোলস এর ফর্মুলা কি ছিল বল? ওয়েট বাই মলিকুলার ওয়েট অথবা অ্যাটমিক ওয়েট। এটাই তো, অ্যাটমিক ওয়েট অথবা মলিকুলার ওয়েট। দেখ নাম্বার অফ ইকুইভ্যালেন্ট বা ভেরি গুড ওয়েট বাই, একদম লজিক্যাল চিটিং। ঠিক আছে, একটা ভাষা দিয়ে বোঝাই।
আমি তোদেরকে যদি বলি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম 23 হয়, ঠিক আছে, এবার আমি এক একটা লাইন লিখছি, ওর মানে তোরা আমাকে বলবি। বল 1 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সোডিয়াম, শুনতে পাইনি, জোরে বল। 23 গ্রাম। এই রে গাধা, 2 মিনিট আগে এটাই বলেছিলাম না? অ্যাটমিক ওয়েট অফ কার্বন 12 গ্রাম, অ্যাটমিক ওয়েট অফ কার্বন 12 গ্রাম, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ সোডিয়াম 23 গ্রাম, ইকুইভ্যালেন্ট অফ সোডিয়াম না 23 গ্রাম। যদি আমি বলি 2 গ্রাম ইকুইভ্যালেন্ট অফ সোডিয়াম, 56, এই রে কে রে, 46 গ্রাম। আচ্ছা, আমি যদি বলি উল্টো 230 গ্রাম, এই দিকটা কি বলবি? 10 গ্রাম ইকুইভ্যালেন্ট, এটাই না? এই 10, এই 2, এই 1, এরা কারা? এটাই তো হচ্ছে নাম্বার অফ ইকুইভ্যালেন্ট। ক্লিয়ার করতো না? তার মানে আমার ভর কত দিয়েছে? 223, আর ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 23। কত আসছে রে? 10। বুঝতে পারছিস? বুঝে যদি গেছিস, আয় আর একটা এক্সাম্পল দিয়ে কথা বলি, আর একটা খুব ইন্টারেস্টিং রিলেশন পাবো। আমরা লাস্ট ক্লাস পড়েছিলাম নাম্বার অফ মোলস, এখন আমরা পড়ছি নাম্বার অফ ইকুইভ্যালেন্ট, তাদের মধ্যে একটা রিলেশন আছে। আগে এই পার্টটা দেখ। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ ম্যাগনেসিয়াম জানিস কত হয়? 12 হয়, ঠিক আছে? তো তোরা আমাকে বল, যদি আমি বলি 2 গ্রাম इक्विवेलेंट ऑफ मैग्नीशियम এর মানে কত? बोल ना रे, 24 ग्राम। अभी देखो आवाज नहीं निकल रहा बेटा, थोड़ा देर पहले जब बोले चुप रहा, जिससे पूछेंगे वो बता, तो सबका आवाज निकल रहा था। क्या गजब का तुमने रिस्पांस देता है बेटा, हाँ? अच्छा बोल 24 ग्राम, এটাই না? আচ্ছা এখানে যদি বলি 10 গ্রাম इक्विवेलेंट ऑफ मैग्नीशियम, 240, হ্যাঁ এটাই তো। আচ্ছা উল্টো খেলা, বল যদি জিজ্ঞেস করি 120 গ্রাম ম্যাগনেসিয়াম, দাঁড়াও, এর মধ্যে নাম্বার অফ মোলস কত, নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত? ইকুইভ্যালেন্ট এটা এটাই হচ্ছে না? আমি যদি বলি ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অ্যালুমিনিয়াম 9 হয়, ঠিক আছে, তো তোরা বল বল বেটা 135 গ্রাম অ্যালুমিনিয়াম, তার নাম্বার অফ মোলস কত হবে আর নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত হবে? কত এটা? 15। নাম্বার অফ মোলস, তো নাম্বার অফ মোলস মানে কি করবি? ওয়েট বাই কত কত কত? 27, অ্যাটমিক ওয়েট 27, তো তো কত আসছে বল? 5 আসছে, 5। ক্লিয়ার? হোয়াট ইজ দ্য যোজ্যতা অফ অ্যালুমিনিয়াম বলতো রে? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি, ম্যাগনেসিয়ামের যোজ্যতা বল। দেখো তো আমি এটা বলতে পারি, মেলাও, নাম্বার অফ মোলস ইনটু ভ্যালেন্সি ইকুয়ালস টু নাম্বার অফ, বেরোচ্ছে, চেক করতো, বেরোচ্ছে? এটা হচ্ছে কার মধ্যে রিলেশন বেটা? মোলার ইকুইভ্যালেন্ট। বুঝেছিস? তো যদি বুঝে গেছিস, একটা কোশ্চেন দিচ্ছি, রেডি কর, নোট করবি না, আগে আনসার দিবি তারপর নোট করবি।
চলো সলভ করে আনসার পাওয়ার করতে দেখি। ইকুইভ্যালেন্ট জিজ্ঞেস করেছে, তাহলে কি খেলা? ওয়েট বাই ওয়েট কত? 80। আর কি চাইতো? ইকুইভ্যালেন্ট ওয়েট বার কর। ইকুইভ্যালেন্ট ওয়েট প্রথম লাইন থেকে ইকুইভ্যালেন্ট ওয়েট বার কর। পাঁচ আসছে, চলে একজন 5, তুইও 5। আর বেটা দেখ আমান, এখন একটা আনসার পাইনি তোর থেকে বেটা। বলো ইকুইভ্যালেন্ট ওয়েট কত হবে? ওয়েট অফ মেটাল এটাই ইনটু 8, তাহলে এত হবে ওয়েট অফ অক্সিজেন। তো কত আসছে? 16 আসছে। নাম্বার অফ ইকুইভ্যালেন্ট কত হবে? ওয়েট বাই ইকুইভ্যালেন্ট ওয়েট। ওয়েট কত? 80, ইকুইভ্যালেন্ট ওয়েট 16, আনসার 5। এই বিষয় ক্লিয়ার আছে বেটা? হ্যাঁ ঠিক, নোট কর। করার আগে আমরা এখন ইকুইভ্যালেন্ট ওয়েটের থেকে শুনে নে বেটা। এখন যে পার্টটা আমরা শেষ করেছি সেটা ছিল ক্লাসিক্যাল ডেফিনেশন, ইকুইভ্যালেন্ট ওয়েট কি হয়। ঠিক, এবার ইকুইভ্যালেন্ট ওয়েটের মডার্ন ডেফিনেশন শুরু করার আগে আর একটা কনসেপ্ট দরকার হবে, আগে সেটা পড়বো, তারপর দেখ কি পড়তে যাচ্ছি। আগে শুনে নে আরামে, তারপর নোট করবি। অ্যাসিড বেস কনসেপ্ট পড়তে যাচ্ছি, ঠিক আছে? আমাদের কাছে তিনটে অ্যাসিড বেসের কনসেপ্ট আছে। প্রথমটা দেখ কি, প্রথম কনসেপ্ট হচ্ছে আরহেনিয়াস কনসেপ্ট। এবারে কি বলছে শোন, সাবস্টেন্স এমন কোন জিনিস যে তৈরি করে H+, কোথায়? জলের মধ্যে, তাকে আমরা কি নাম দিয়ে ডাকবো? অ্যাসিড। আর এমন সাবস্টেন্স যে তৈরি করবে, তাদেরকে আমরা কি বলবো? বেস। ঠিক, এক্সাম্পল দেখো, HCl কে যখন আমরা জলে দিই তখন কি পাচ্ছিস? H+ আর Cl-। তার মানে এই HCl কে আমরা কি বলবো বেটা? অ্যাসিড। আর সেই একইভাবে NaOH কে যখন আমরা জলের মধ্যে দিই তখন আমরা পাচ্ছি Na+ আর OH-, তখন এটা বেস। বুঝেছিস? সেকেন্ড পয়েন্ট দেখো কি হচ্ছে। নেক্সট কনসেপ্ট সেটা হচ্ছে, পর এটা কি? ব্রনস্টেড লাউরি কনসেপ্ট। এবার এটা কি বলছে দেখ, substance which donates proton, যারা প্রোটন ডোনেট করবে, প্রোটন মানে কি রে? H+, তাদেরকে আমরা কি বলবো? অ্যাসিড। আর সাবস্টেন্স which accept proton, তাদেরকে কি বলবো আমরা? বেস। ঠিক আছে, আয় এর এক্সাম্পলটা একটু ভালোভাবে বুঝবি বেটা। আয় এখানে বুঝো, HCl প্লাস H2O দিলাম, আর যেটা লিখছি বেটা সেটা বল, বুঝতে পেরেছিস কিনা? আগে লেখাটা থাম, বল এখানে কি হয়েছে? কি হয়েছে বল? HCl কোথায় চলে গেছে বল? H2O তে। তাহলে কে প্রোটনকে ডোনেট করেছে? HCl। কে অ্যাকসেপ্ট করেছে? যে ডোনেট করেছে সে অ্যাসিড, আর যে অ্যাকসেপ্ট করেছে সে বেস। একটু ডিফারেন্সটা বুঝবি বেটা, ভালোভাবে ডিফারেন্সটা বুঝবি। আবার ট্রাই কর, আমি আবার একটা ইকুয়েশন লিখছি, তোরা বলবি কে অ্যাসিড কে বেস। HCO3- প্লাস H2O
H2CO3 प्लस OH माइनस। इक्वेशन के एनालाइज कर, বল কে অ্যাসিড কে বেস। HCO3 মাইনাস বেস। ভালোভাবে দেখ, এখান থেকে H প্লাস এর কাছে গিয়েছে, এটা H2CO3 হয়ে গেল, আর এখান থেকে OH মাইনাস রয়ে গেছে। তাহলে কে ডোনেট করলো রে? H2O। এটা কি? অ্যাসিড, আর এটা বেস। তাহলে দেখো তো একটা ইন্টারেস্টিং আনসার আসছে। বল, অ্যাকর্ডিং টু ব্রাউনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট, হোয়াট ইজ ওয়াটার? অ্যাসিড না বেস? বোথ। তার আনসার হচ্ছে অ্যাম্ফোটেরিক। না বল বল, কিছু বল। আলাদা থিওরি আছে, এই থিওরি অনুযায়ী জল কি? অ্যাসিড অ্যাজ ওয়েল অ্যাজ বেস। এই থিওরি অনুযায়ী জল কি? সলভেন্ট। এখানে জলের কাজ কি বেটা? সলভেন্ট হিসাবে কাজ করছে। এখানে আমরা এটাকে সলভেন্ট হিসাবে দেখছি। দেখো তোমরা অ্যাসিড মানে একটা জিনিস পড়েছো, H প্লাস আর OH মাইনাস, সেটা হয় না বেটা। 3 নম্বর কনসেপ্ট দেখ, ওখানে তবু তো এখানে H প্লাস এর কথা বলছে। 3 নম্বর কনসেপ্টে সেটাও নেই, কি আছে সেটা দেখো। 3 নম্বর কনসেপ্টের নাম বললে লেভিস। এই কনসেপ্ট অনুযায়ী বল, কাকে আমরা অ্যাসিড কাকে বেস বলবো? সাবস্টেন্স which key donate accepts lone pair of electron, তার নাম অ্যাসিড। ঠিক? আর সাবস্টেন্স which donates lone pair of electron, তার নাম বেস। এর এক্সাম্পল বোঝো, এখানে দেখো। এবারটা বল, এটা কোন মলিকিউল? অ্যামোনিয়া। ঠিক? আর এটা BF3। ক্লিয়ার? এ বল, বোরনের অক্টেট কমপ্লিট আছে কি নয়? নাইট্রোজেন অক্টেট কমপ্লিট আছে কি নয়? আছে। এ কি করছে? একে নিজের ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করছে। তাহলে কে এখানে ডোনার হলো বেটা? NH3। NH3 is acting like here base। আর কি অ্যাকসেপ্ট করেছে? ঠিক আছে, এর ডিটেল আমরা পড়বো। আমি জাস্ট এখন টাচ করছি, এর ডিটেল পড়বো যখন আমরা ইকুইলিব্রিয়ামে যাব। এখন আমার 3টে কনসেপ্টের দরকার আছে আগে পড়াবার জন্য। কি কি কনসেপ্ট? আরহেনিয়াস, ব্রাউনস্টেড এন্ড লাউরি আর লেভিস। তাহলে প্রথম থেকে কথা বলছি। বল, আরহেনিয়াস অনুযায়ী হোয়াট ইজ অ্যাসিড? যে H প্লাস দেবে সে অ্যাসিড, যে OH মাইনাস দেবে সে বেস। ব্রাউনস্টেড এন্ড লাউরি অনুযায়ী যে প্রোটন ডোনেট করবে সে অ্যাসিড, আর যে প্রোটনটা অ্যাকসেপ্ট করছে সে বেস। আর এর মধ্যে যে লোন পেয়ার অ্যাকসেপ্ট করবে সে অ্যাসিড, আর যে লোন পেয়ার ডোনেট করবে। আচ্ছা, এখানে আর একটা কথা মাথায় রাখ, এক্সাম্পলটা একটু বুঝে রাখ। কার এক্সাম্পল? লিভিস অ্যাসিড। এটা অনেক দরকার হবে। বল না, লিভিস অ্যাসিড কারা হবে? না, অ্যাকসেপ্টর তো হবে। কারা হবে? যার কাছে ইলেকট্রন বেশি না কম? কম। ঠিক আছে, এখানে মাথায় রাখবি যে কম্পাউন্ড অফ বোরন, অ্যালুমিনিয়াম, আরো আছে, আমরা আগে ডিটেলে পড়বো, এখন এইটুকু দরকার। হ্যাঁ বল, বোরন লাস্ট অরবিটে কটা ইলেকট্রন থাকে? 3টে। কারো যদি শেয়ার করে তাহলে কটা ইলেকট্রন হবে? আর দেখ না বাবা, এখানে এক্সাম্পল আছে 6টা। তার মানে ওর কি অক্টেট কমপ্লিট হতে পারে না? পিরিয়ডিক টেবিলে বোরনের নিচে কে বসে আছে? মানে গ্রুপ 13তে যে কম্পাউন্ড গুলো হয় না বেটা, তারা লিভিস অ্যাসিড হয়। কেন লিভিস অ্যাসিড হয়? তাদের অক্টেট কমপ্লিট হয় না। আর লিভিস বেস কি করে মাথায় রাখবি? এই দেখ, বল এটা কে? আরে নাইট্রোজেন। তার 3টে বন্ড, আর 3টে বন্ড বানাবার পর নাইট্রোজেনের কাছে কি একটা এক্সট্রা রয়ে গেল? লোন পেয়ার। ওই লোন পেয়ার ডোনেট হবে। ঠিক? এবার এখানে H লাগা, যা লাগাবার সে লাগা, এটা লিভিস বেস হিসাবে কাজ করবে। এটাকে আইডেন্টিফাই করতে পারছিস তোরা? বল, এখানে H লাগিয়ে দে, এখানে H লাগিয়ে দে, কি তৈরি হয়ে যাবে? জল। তো দেখ ইন্টারেস্টিং। আবার বল, প্রথম থেকে জিজ্ঞেস করছি। বল, আরহেনিয়াস অনুযায়ী জল কি? সলভেন্ট। ব্রাউনস্টেড এন্ড লাউরি অনুযায়ী জল কি? বোথ। আর লিভিস অনুযায়ী জল কি? বেস। কেন? ওর কাছে লোন পেয়ার আছে, লোন পেয়ার ডোনেট করবে। বুঝেছিস? ঠিক। আর
এই যে তিনটে টার্ম পড়িয়েছি না বেটা, এই পড়াবার কারণ শুনে নি কি আমার এই টার্মটা দরকার। বল রে এর মানে কি হয়? বল। ওকে আমি কোশ্চেন চেঞ্জ করছি। আমি জানি তোকে বললাম বেসিসিটি মানে কি হয়, তোরা বলছিস ক্ষারগ্রাহিতা। আমি কোশ্চেন চেঞ্জ করলাম, ক্ষারগ্রাহিতা মানে কি হয়? বেসিসিটি। ভেরি গুড, খুব ভালো। এই তোর বাড়ি কোথায়? क्लास में है बेटा? हाँ पाग स्टॉप कर, गाड़ी चला रहा है बैठ के ढक 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 गाड़ी चला रहा है। তোর বাড়ি কোথায়? এর বাড়ি পাশে। তোর বাড়ি কোথায়? এর বাড়ির পাশে। আর দুজনের বাড়ি কোথায়? আশেপাশে। ওটাই। এ বেটা ভালো শোন, ক্ষারগ্রাহিতা মানে কি তোরা যা জানিস আমাকে বল না। দেখ ও বলছে নাম্বার অফ H প্লাস ইন অ্যাকুয়াস মিডিয়াম, একদম ঠিক বলেছে। কিন্তু ওই যে কনসেপ্টটা বলেছে ওটা কোন কনসেপ্ট? আরহেনিয়াস কনসেপ্ট, ব্রাউনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট আর লিভিস কনসেপ্ট। তো শুনে নে, তিনটে ভাবে কথা হবে। এর অনুযায়ী বেসিসিটি মানে কি? নাম্বার অফ H প্লাস ইন জল, ঠিক। এর অনুযায়ী কি? নাম্বার অফ প্রোটন মানে H প্লাস ডোনেটেড, কটা প্রোটন ডোনেট হচ্ছে। আর এর অনুযায়ী এটা কি হবে বেটা? বল, তোরই বল, চিটিং কর। নাম্বার অফ লোন পেয়ার অ্যাকসেপ্টেড। বুঝতে পারছিস? চিটিং কর, বল। অ্যাসিডিটি মানে কি হবে? বল বেটা। আরহিনেস অনুযায়ী অ্যাসিডিটি মানে কি হবে? আরহিনেস কনসেপ্ট নাম্বার অফ OH মাইনাস কোথায়? ইন জল। আর ব্রাউনস্টেড এন্ড লাউরি কনসেপ্ট অনুযায়ী নাম্বার অফ প্রোটন মানে H প্লাস কি? অ্যাকসেপ্টেড। আর লিভিস কনসেপ্ট মানে কি? নাম্বার অফ লোন পেয়ার কি? ডোনেটেড। যেহেতু আমার কাছে অ্যাসিড বেসের তিনটে কনসেপ্ট আছে, সেই জন্য অ্যাসিডিটি আর বেসিসিটির তিনটে কনসেপ্ট হবে। এটা বুঝেছিস? ঠিক। আর একটা কথা শোন, এনবিতে অ্যাসিডকে আবার দুভাবে দেখবি বেটা। একটা হাইড্রা অ্যাসিড আর একটা তোদের পিরিয়ডিক টেবিল পড়িয়েছি আমি, এটা পড়িয়েছি না? আরেকবার মনে করিয়ে দিই। হাইড্রা অ্যাসিড কাকে বলবি? যেখানে নন মেটাল আর হাইড্রোজেন হবে। আর অক্সি অ্যাসিড কাকে বলবি? যার মধ্যে নন মেটাল হবে, হাইড্রোজেন হবে আর অক্সিজেন হবে। এক্সাম্পল HCl, এক্সাম্পল HClO4 H2SO4। ঠিক আছে, এটা নোট করো, তারপর আমরা নতুন কনসেপ্টে ঢুকবো। অ্যাসিড, বেস, সল্ট, র্যাডিক্যাল, এলিমেন্ট, জারণ, বিজারণ এসব পড়তে হবে। আজকে শুধু দুটো টপিক পড়ে ছেড়ে দিচ্ছি, একটা অ্যাসিডের আর একটা বেস। যেহেতু অ্যাসিড বেস করে দিচ্ছি, তাহলে অ্যাসিড আর বেসের ইকুইভ্যালেন্ট ফেট কি করে বার করতে হয় সেটা শিখে নে, পরে ক্লাস আবার কন্টিনিউ করবো। ঠিক আছে বেটা? সব রেডি আছিস? দেখে নে। পেন ছাড়, আমি শুরু করতে যাচ্ছি। আয় দেখো, এবার ইকুইভ্যালেন্ট ফেটের নতুন কনসেপ্ট। আর ইকুইভ্যালেন্ট ফেটে যে পুরনো কনসেপ্ট সেটা কি ছিল? সেটা ছিল 1 ভাগ হাইড্রোজেন, 8 ভাগ অক্সিজেন আর 35.5 ভাগ ক্লোরিন, এটাই ছিল। আচ্ছা এবার বল, এর আগে যে কনসেপ্ট দিয়ে আমরা ইকুইভ্যালেন্ট ফেট বার করলাম সেটা কার বার করেছিলাম? এলিমেন্টের না কম্পাউন্ডের? এলিমেন্ট। এখানে পুরনো কনসেপ্টের লিমিটেশন কি আছে শুনে নে। ওখানে শুধু এলিমেন্টের বার করতে পারবো, কম্পাউন্ডে বার করা যাবে না। আবার ওর মধ্যে একটা লিমিটেশন আছে, সবকটা বার করা যাবে না। তখনই বার করা যাবে যদি কোশ্চেনের মধ্যে হয়তো হাইড্রোজেন আছে, নাহলে অক্সিজেন আছে, নাহলে ক্লোরিন, অন্য হলে হবে না। এই কনসেপ্ট থেকে আমরা এলিমেন্ট বার করতে পারবো, কম্পাউন্ড বার করতে পারবো, সবকটা বার করতে পারবো। আর এর একটাই ফর্মুলা আছে, যার বার করতে বসেছিস সে যদি অ্যাটমে আছে তাহলে অ্যাটমিক ওয়েট নিবি, মলিকিউল আছে তাহলে মলিকুলার ওয়েট নিবি বাই n ফ্যাক্টর। এবার পুরো খেলা একটা শব্দের উপরে চলবে, n ফ্যাক্টর। আজকের ক্লাস, পরে ক্লাস, পুরো ক্লাস শুধু একটাই টপিক চলছে বেটা, n ফ্যাক্টর। এটা হচ্ছে তোদের জন্য চ্যালেঞ্জিং পার্ট। কেন চ্যালেঞ্জিং পার্ট? যার বার করতে বলবে তার অ্যাটমিক ওয়েট, মলিকুলার ওয়েট বার করা তো খুব সহজ।
না, ব্যাপারটা কি হবে, এন ফ্যাক্টর। এন ফ্যাক্টর, এন ফ্যাক্টরের খেলা এবার এখানে আলাদা করে বোঝো। দেখো এখানে দেখ বেটা, এন ফ্যাক্টর, অ্যাসিডের এন ফ্যাক্টর কি, বেসিসিটি। কোন অ্যাসিডের এন ফ্যাক্টরের নাম কি বেটা, আর বেসিসিটি মানে কি আমরা পড়লাম, ঠিক? চিটিং কর, বল কোন বেসের এন ফ্যাক্টর কি হবে, অ্যাসিডিটি হবে, ঠিক আছে? সল্ট হলে এন ফ্যাক্টর কি হয় শোন, টোটাল পজিটিভ অর নেগেটিভ চার্জ, এটা হবে এন ফ্যাক্টর। আর যদি আয়ন হয় বা র্যাডিক্যাল হয় তখন এন ফ্যাক্টর মানে হবে নাম্বার অফ চার্জ। আর যদি কোনো এলিমেন্ট হয় তাহলে এন ফ্যাক্টরের নাম ভ্যালেন্সি, না? তো আমি এখানে একটা ফর্মুলাকে মডিফাই করতে যাচ্ছি বেটা, দেখ একটু আগে এটা পড়িয়েছিলাম, নাম্বার অফ মোলস, এটাই তো, ইনটু, দেখো তো বুঝতে পেরেছো, ভ্যালেন্সির আর একটা নাম কি তৈরি হলো রে, এন ফ্যাক্টর। ক্লিয়ার? এটা আমরা আগে গিয়ে দেখবো এটা। আর এখানে এলিমেন্ট হলে কি, ভ্যালেন্সি। আর যদি রিডক্স হচ্ছে তখন এন ফ্যাক্টর মানে হবে নাম্বার অফ ইলেকট্রন লস অথবা গেইন। 1 2 3 4 5 6, ছখানা এন ফ্যাক্টর আছে বেটা। আর এই ছটার মধ্যে আমরা পড়বো 5টা, আর এইটা আমরা কোথায় পড়বো বলতো, রিডক্স চ্যাপ্টারে পড়বো। ক্লিয়ার আছে এটা? ঠিক। এবার আমরা এক একটা করে শুরু করতে যাচ্ছি। তো সবার আগে দেখ এন ফ্যাক্টর কার, অ্যাসিড, আর তার নাম কি বেটা, বেসিসিটি। ক্লিয়ার? ব্যাস, তোদের কাজ কি শুনে নে, আমি এক একটা অ্যাসিড লিখতে যাচ্ছি, তোরা শুধু আমাকে এন ফ্যাক্টর বলতে যাবি। ক্লিয়ার? মাথায় রাখবি, মাথায় রাখবি, আমরা পড়তে বসেছি ইকুইভ্যালেন্ট ফেট, কিন্তু ইকুইভ্যালেন্ট ফেটের মধ্যে যে ইম্পর্টেন্ট পার্ট সেটা কি, এন ফ্যাক্টর। একবার এন ফ্যাক্টর জেনে নেবো তাহলে ইকুইভ্যালেন্ট ফেট বার করতে পারবো। কি করতে হবে, যার বার করবি তার মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর করবি। তো আমরা এখন এন ফ্যাক্টরের কথা বলতে যাচ্ছি, বল বলতে যাবি। চল বেটা শুরু কর, বল। কার্বন 1, এটা 2, স্টপ। এখন পর্যন্ত গালি ঠিক চলছিল, তোরা খেলা বুঝে গেছিস। আচ্ছা স্যার খুব সোজা খেলা, যেটা হারিয়েছেন সেটাই উত্তর, ইয়াস এটাই আনসার, কিন্তু সব জায়গায় নয়। কেন, এবার সেটা বোঝাতে যাচ্ছি। দেখ তো এটা ঠিক চলছিল গাড়ি অব্দি, হ্যাঁ, আর এই রুলটাই ফলো করবি, যেটা হাইড্রোজেন সেটাই। কিন্তু এবার খেলা শুনবো, বলতো প্রথম হাইড্রো অ্যাসিড না অক্সি অ্যাসিড? হাইড্রো অ্যাসিড। এটা এটা বেটা হাইড্রো অ্যাসিডে যেটা হাইড্রোজেন সেটাই আনসার, কিন্তু অক্সি অ্যাসিডের মধ্যে ওই হাইড্রোজেন আমার আনসার হবে যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত। বোঝাচ্ছি, আয় বোঝাচ্ছি, বলবি এটা কার স্ট্রাকচার, সালফিউরিক অ্যাসিড। বল এখানে কটা হাইড্রোজেন আছে যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, দুটো, তাহলে এন ফ্যাক্টর কত হবে, 2। আবার ধরবি বেটা, আর কিভাবে মাথায় রাখবি দেখ, এই তিনটে অ্যাসিডের কথা বলতে যাচ্ছি, H3PO4,
S3PO3 আর S3PO2। এই দেখ, এটা হচ্ছে S3PO4 এর স্ট্রাকচার। এখানে OH, এখানে OH, এখানে OH। দেখ তো এটা S3PO4 হচ্ছে, চেক কর। হ্যাঁ, এর মধ্যে কটা হাইড্রোজেন? 3টে। আর কটা অক্সিজেনের সঙ্গে যুক্ত? 3টেই। এর এন ফ্যাক্টর কত? 3। আবার ধরবি, এটা OH, এটা OH, এটা H। চেক কর। নাও দিস ইজ S3PO3। আছে কটা হাইড্রোজেন? 3টে, কিন্তু অক্সিজেনের সঙ্গে কটা যুক্ত? সেই জন্য এর এন ফ্যাক্টর কত হবে? এর স্ট্রাকচার নিজে তোরা গেস কর, বল কি হবে? এখানে OH আর এখানে এখানে, তাহলে এটা কি হয়ে গেল? S3PO2। আর এর এন ফ্যাক্টর, এই 3টেকে আলাদা করে মাথায় রাখ, বাকিটা দরকার নেই। এই অবধি ক্লিয়ার আছে? এগোই ব্যাক। বল এর এন ফ্যাক্টর, বল বল। 1 কেন হচ্ছে এবার বোঝো। এই দেখ, এটা এর স্ট্রাকচার। আছে? এবার বলবি স্যার এখানে তো 3টা হাইড্রোজেন আছে যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত, না? তাহলে আনসার তো 3 হওয়া উচিত। তাহলে আনসার 1 কেন হচ্ছে? এবার উত্তর হচ্ছে এটা লিভিস অ্যাসিড। ধরো আগে সেটা। কেন লিভিস অ্যাসিড? এর অক্টেট কমপ্লিট নেই, চেক কর। আর একটু আগে লিখেছিলাম বোরনের কম্পাউন্ড। দেখো এক্সাম্পল চেক করো, চেক করো। কথা ক্লিয়ার কর বেটা, বুঝতে পারছিস? তার মানে এর আনসার কেন 1 হবে? কেন না ও নিজের একটা লোন পের অ্যাকসেপ্ট করে অক্টেটটা কমপ্লিট করবে। বুঝেছিস? এই জন্য এর আনসার কি হবে বেটা? 1 হবে। বল, এটা তো অর্গানিক অ্যাসিড আছে, কোনটা বুঝতে পারিসনি? এটা বল, বোরনের অক্টেট কমপ্লিট আছে? নেই। তাহলে এটা কোন ক্যাটাগরি অফ অ্যাসিড হলো? লিভিস অ্যাসিড। আর লিভিস অ্যাসিডের আমরা বেসিসিটি কি পড়েছি? নাম্বার অফ লোন পেয়ার অ্যাকসেপ্টেড। এই কটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করে অক্টেট কমপ্লিট করবে? একটা। এর কত হবে বেটা এন ফ্যাক্টর? 1 হবে। বুঝেছিস বেটা এটা? ঠিক? এই বেটা আচ্ছা বল, এখানে এটা অর্গানিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড। বল আছে কটা হাইড্রোজেন? এন ফ্যাক্টর বল। কেন 1? এবার খেলা ধরতে পারছিস তো? এখানে আছে কটা হাইড্রোজেন? 4টে, কিন্তু এন ফ্যাক্টর 1। কেন 1? ওই হাইড্রোজেনকেই ধরা হবে যেটা কার সঙ্গে যুক্ত? অক্সিজেনের সঙ্গে। বল এর এর নাম কি? অক্সালিক অ্যাসিড। এর এন ফ্যাক্টর 2। এর নাম কি? অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট। ঠিক? বল এন ফ্যাক্টর 2। কেন শুনে নে, বল। H2 এখানে অ্যাসিড না অক্সালিক অ্যাসিড? অ্যাসিড। তো আমরা এর দেখবো, এটা দেখতে যাব। ক্লিয়ার? তাহলে এখানে আরেকটা কথা আসছে, বল এর ইনফ্যাক্টর সেম আসছে? কথা বল। হ্যাঁ, এর ইকুইভ্যালেন্ট সেম আসবে না? কেন না? এর মলিকিউলার আলাদা, এর মলিকিউলার আলাদা। আমি বলে দিচ্ছি, এর মলিকিউলার 90 হয়, তাহলে বল এর ইকুইভ্যালেন্ট কত হবে? 45। আর এর মলিকিউলার 126 হয়, তাহলে ইকুইভ্যালেন্ট ওয়েট 63 হবে। এন ফ্যাক্টর সেম আসছে, কিন্তু ইকুইভ্যালেন্ট ওয়েট চেঞ্জ হবে যেহেতু মলিকিউলার ওয়েট চেঞ্জ হচ্ছে। বুঝেছিস? আয় বল এন ফ্যাক্টর 1। কেন 1? বোরনের কম্পাউন্ড, লিভিস অ্যাসিড না? 1। তারপরটা বল, তারপর বল। খেলা ধরতে পাচ্ছিস? এটা বুঝিস কেন সব 1? লিভিস অ্যাসিড, লিভিস অ্যাসিড হলে ক্লিয়ার আছে এটা? আনসার রেডি করবি। এবার ইকুইভ্যালেন্ট ফেট জিজ্ঞেস করছি, তার মানে তোকে মলিকিউলার বাই ইন ফ্যাক্টর করতে হবে। ইকুইভ্যালেন্ট ফেট অফ H3PO4 ইন দা গিভেন রিঅ্যাকশন। প্রথম H3PO4 plus NaOH gives NaH2PO4 plus H2। বল বেটা এর ইকুইভ্যালেন্ট ফেট কত হবে? কি চাই? দুটো জিনিস চাই, মলিকিউলার ওয়েট আর এন ফ্যাক্টর। মলিকিউলার ওয়েট আমি প্রোভাইড করে দিচ্ছি, তোরা আমাকে এন ফ্যাক্টর দে। মলিকিউলার ওয়েট 98।
তোকে সলভ করার দরকার নেই, যা পাচ্ছে সেটাই বল, সলভ আমি করে নেব। কত বলছিস? 98/3, এটাই বলছিস সবাই? এবার আনসার ভুল আছে। হ্যাঁ দেখ, কারেক্ট আনসার দিচ্ছে 98। কেন বেটা বল? হ্যাঁ ধরবি, বল কার ইনফ্যাক্টর, কার ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে বসেছিস? আবার H3PO4 অ্যাসিড বেস না সল্ট? অ্যাসিড না? তো অ্যাসিডের কি দেখতে যাবি? H+, হ্যাঁ কোথায় দেখবি? দেখ ভাষাটা কি দিয়েছে, কোথায় দেখবি বল? এই রিঅ্যাকশনের মধ্যে কটা হাইড্রোজেন ইউজ করেছে? এর কাছে কটা আছে বেটা এখানে? তার মানে বিক্রিয়াতে কটা হাইড্রোজেন ইউজ করেছে, তার মানে কটা H+ দিয়েছে? একটা। তাহলে এন ফ্যাক্টর কত হবে? 1। এই কথাটা একটু আগে বলেছিলাম, ইকুইভ্যালেন্ট ওয়েট ইজ নট আ কনস্ট্যান্ট প্রপার্টি, ওটা চেঞ্জ হতে থাকে সিচুয়েশন টু সিচুয়েশন। তার মানে এখানে এর ইকুইভ্যালেন্ট ওয়েট 98/1, 98 হবে। সেকেন্ড কোশ্চেন আশা করছি তোরা বলতে পারবি, বলবি H3PO4 plus calcium hydroxide gives CaHPO4 plus 2H2O, বল বেটা ইকুইভ্যালেন্ট ওয়েট কত? 49। এবার এর ফ্যাক্টর কত ধরবি? 2। তার মানে এটা 98/2, 49। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? দেখতো ঠিক। আর যদি আমি বিক্রিয়া না দিয়ে ডাইরেক্টলি জিজ্ঞেস করতাম শুধু H3PO4, তাহলে আনসার কি হতো? তখন 98/3 বলতাম। কথা বুঝেছিস? ঠিক। এই কোশ্চেন যেই অ্যাডভান্সে জিজ্ঞেস করেছিল, আজকের কোশ্চেন নেই বেটা, এটা হচ্ছে 1980-র কোশ্চেন। মানে এত পুরনো, তোরা দুবার জন্ম নিবি, তোদের যে বয়স আছে এত পুরনো কোশ্চেন, কিন্তু এটা ভালো কোশ্চেন। কোশ্চেনটা বুঝেছিস? ওটা বাদ দে, তোরা রুমে, ক্লাসের পর রুমে গিয়ে পড়বি, তোদের ওই ছায়া প্রকাশের বইতে কোশ্চেনটা দেওয়া আছে। এটা বুঝেছিস কি বললাম কনসেপ্ট? ঠিক। তাহলে যদি বিক্রিয়া বলে দিয়ে দেয়, তাহলে বিক্রিয়ার মধ্যে তোকে গিয়ে দেখতে হবে যে কি খেলাটা চলছে। ঠিক আছে, আয় নেক্সট। এন ফ্যাক্টর অফ বেস, আর এর কি হবে বেটা? অ্যাসিডিটি। ব্যাস, আমি লিখতে যাচ্ছি, তোরা আমাকে বলবি বল এর এন ফ্যাক্টর কত হবে? 1। এর এন ফ্যাক্টর কত হবে বল? এর এন ফ্যাক্টর কত হবে বল? এটা বেস না, এটা অ্যাসিড। কোন অ্যাসিড? H3BO3, বোরিক অ্যাসিড। এটাই একই জিনিস, শুধু ঘুরিয়ে লিখেছি। দেখ না, সো বি কেয়ারফুল, শুধু OH হলে বেস হয় না, বি কেয়ারফুল, দিস ইজ লিভিস অ্যাসিড। বুঝেছিস? চল আবার বলবি বেটা, এর এন ফ্যাক্টর বল। 1 1 1 1 বেটা, ভুলে গেছিস? এইটা দেখ, আবার দেখ, আবার মনে করে, এটা দেখ, বুঝতে পারছিস কি বললাম? কেন এটা লিভিস, এটা কেন 1 হবে বল? একটা লোন পেয়ার হচ্ছে না, এটা বলতো দেখি। CH3NH2, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা বলতো CH2NH2, CH2NH2, এর ফ্যাক্টর 2 হবে। এটা বল, আগে বল এটা কি কম্পাউন্ড? ইথার না, ইথার ইজ আ লিভিস বেস ডিউ টু প্রেজেন্স অফ লোন পেয়ার। বল এন ফ্যাক্টর। তার মানে তোরা বলছিস স্যার দুটো লোন পেয়ার আছে? মাথায় রাখবি, লোন পেয়ার যতই হোক না কেন, ডোনেট সবসময় একটাই হয়। বুঝেছিস কি বললাম? লোন পেয়ার যতই হোক না কেন, ডোনেট সবসময় একটাই হয়। যদি বুঝতে পারছিস না, আলাদা করে বুঝিয়ে দিচ্ছি, দেখ বোঝাচ্ছি। এই দেখ, ধরবি বেটা, এই দেখ সামনে একটা H+ দিয়েছি, একে ডোনেট করেছি। ডোনেট করার পর কি তৈরি করছে দেখ,
এই তৈরি হয়েছে। হয়েছে? হ্যাঁ, এবার বলবি স্যার যেভাবে একটা পেয়ার ডোনেট করছে আর একটা পেয়ার ডোনেট, বলতে আর একটা পেয়ার ডোনেট করলে অক্সিজেনের কটা বন্ড হয়ে যাবে? অক্সিজেনের 4টে বন্ড হয়। কথা বুঝেছিস? তো যা ডোনেট হবে একটাই হবে। তাহলে এর ফ্যাক্টর বল এটাকে দারু অ্যালকোহল এর ফ্যাক্টর, বুঝেছিস? তাই এই কোশ্চেন আনসার দিলে তোরা ছুটি পাচ্ছিস, তাহলে পাবি না। একটা লাস্ট কোশ্চেন, equivalent weight of calcium hydroxide in the reaction. বল বেটা। চুয়াত্তর, yes, equivalent weight হবে molecular weight by n factor, molecular weight 74, n factor। আর এটা যদি বিক্রিয়া না দেওয়া হতো তাহলে আনসারটা কি হতো? 37। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, বুঝেছিস? ঠিক, দুটো পার্ট করিয়ে দিলাম, একটা অ্যাসিড আর বেস। পরের ক্লাস সলভ ধরবো, ঠিক আছে? চলো নোট করো, ছুটি যাও।